বাংলার ক্লাসরুম। স্মার্ট ক্লাসরুম মানেটা কি? টেকনোলজিক্যালি এনহ্যান্সড লার্নিং এনভায়রনমেন্ট। এই যে পরিবেশ, এই পরিবেশটা নিয়েই তো আজকে আমাদের আলোচনা। সময়ের সাথে সাথে, যুগের সাথে সাথে আমরা দেখছি শিক্ষার ধরন এবং প্রশিক্ষণ বদলেছে। গ্লোবালাইজেশন, ডিজিটালাইজেশনের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি, যেখানে মডার্ন এবং মানসম্মত টেকনোলজির সাথে মোকাবিলা করতে হবে আমাদের ছাত্রছাত্রীদেরকে। তাদেরকে সেভাবেই গড়ে তুলতে হবে, তাছাড়া তো আর কোনো বিকল্প পথ নেই। ফলে তাদেরকে গড়ে তোলার জন্য কি কি করণীয় আমরা দেখেছি, সময়ের সাথে সাথে তাল মিলিয়ে এই বাংলার ছেলেমেয়েরা তো স্মার্ট, আর এই বাংলার ক্লাসরুমও কিন্তু স্মার্ট। আর তাই আলোচনা শুরু করব, স্মার্ট হচ্ছে বাংলার ক্লাসরুম। আমি আরও একবার আলাপ পর্বটা সেরে নিই। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর লোপামুদ্রা দত্ত, প্রিন্সিপাল, গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি। নমস্কার ম্যাডাম। আমাদের সঙ্গে রয়েছেন মৈত্রী চৌধুরী, গ্রুপ ডিরেক্টর, IAM ইনস্টিটিউট অফ হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। নমস্কার। আমাদের সঙ্গে রয়েছেন সুরজিৎ বিশ্বাস, CEO, স্কুল বিজনেস অ্যান্ড প্রেসিডেন্ট, চেয়ারম্যানস অফিস, রাইস অ্যাডামাস গ্রুপ। আমাদের সঙ্গে রয়েছেন মলয় পিট, প্রেসিডেন্ট, শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমি প্রথমেই লোপামুদ্রা দেবী আপনার কাছে যাব। আমরা দেখেছি যে শৈশবকাল থেকেই ছেলে মেয়েদেরকে উন্নত একটা পড়াশোনার পরিকাঠামো দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ, বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজ্য সরকারি স্কুলেও স্মার্ট ক্লাসরুমের ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু স্মার্ট ক্লাসরুম মানে তো শুধুমাত্র বিদ্যালয় পরিসরটা নয়, ওভারঅল পুরোপুরি এই বেঙ্গলেরই ক্লাসরুমের কথা আমরা বলছি। সেক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা কী হবে? স্মার্ট ক্লাসরুম বলতে শুধু ইনফ্রাস্ট্রাকচারের যে কথাটা বলা হচ্ছে সেটাই শুধু নয়, সেটা দিকে আমরা যে পরিসংখ্যান শুনলাম যে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানগুলোতে, রাজ্য সরকারি যে স্কুল প্রতিষ্ঠানগুলো, তাদের দিক থেকে যে পরিকাঠামোর যে উন্নয়ন সেগুলো করেছে। ঠিক তার পাশাপাশি যেটা আপনি প্রশ্ন করলেন যে বেসরকারি স্কুল এবং কলেজে কী ধরনের পরিকাঠামোগত উন্নতি হয়েছে। আমাদের কোভিড আমাদের শিখিয়ে দিয়েছে এই স্মার্ট টেকনোলজি, সেটা থ্রু অনলাইন ক্লাসরুমই হোক, কিংবা যদি বলি যে থ্রু অনলাইন ক্লাসরুম অ্যাট দ্য সেম টাইম আমাদের গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যেরকম আমরা ফ্লিপড টিচিং ব্যবহার করে থাকি, মানে শুধু তো অনলাইনে কিছু স্টাডি মেটেরিয়াল দিয়ে দিলেই হবে না, তাদেরকে, স্টুডেন্টদেরকে শেখাতে হবে যে সেই স্টাডি মেটেরিয়ালগুলো কীভাবে তারা ব্যবহার করবে, এবং সেগুলো পড়ে এসে মানে শিক্ষক শিক্ষিকার বা কিভাবে তাদের ক্লাসরুমে সেগুলোকে অ্যাসেস করবেন, আদৌ তারা সেই স্টাডি মেটেরিয়ালের মধ্যে দিয়ে তারা যাচ্ছে কি না, এবং সেটাতে কতটা তারা অ্যাডাপ্ট করতে পারছে, সেইটাই কিন্তু আরও বেশি করে আমাদের নজর দিতে হবে। মানে এই শুধুমাত্র স্মার্ট বোর্ড, স্মার্ট টেকনোলজি, স্মার্ট সফটওয়্যার শুধু সেইটুকুইতেই সীমাবদ্ধ রাখলে হবে না। আমাদের কিন্তু আরও দুজন স্টেক হোল্ডার্স, অর্থাৎ স্টুডেন্ট এবং টিচার, তাদেরও সেই অ্যাডাপ্টিবিলিটির মধ্যে সেই স্মার্টনেসটা আনতে হবে। একদমই। আমি মৈত্রী চৌধুরী আপনাকে এই জায়গা থেকে জিজ্ঞাসা করব, লোপামুদ্রা দেবী তিনি বলছিলেন যে কোভিডের পরে আমরা আরও বেশি টেকনোলজি ফ্রেন্ডলি হয়েছি অনলাইন ক্লাসের দৌলতে। আমরা দেখছি এই মুহূর্তে আমাদের রাজ্যে পরিসংখ্যান বলছে 3000 স্মার্ট ক্লাসরুম রয়েছে এবং আরও 2000 স্মার্ট ক্লাসরুম করার পরিকল্পনা রয়েছে। এই জায়গা থেকে বলতে পারি যে পুঁথিগত শিক্ষায় এবং প্র্যাকটিক্যাল শিক্ষা দুটো একসাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বাজারে। আর কোভিড পরবর্তীকালে আমরা যেমন অনলাইন ক্লাসটাও শিখেছি, আমরা হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের দিক থেকে আমরা দেখছি তার চাহিদা একেবারে তুঙ্গে। সেই জায়গা থেকে স্মার্ট ক্লাসরুমের ব্যবহারটা কিভাবে হচ্ছে? সত্যিকারে কোভিড কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ক্লাসরুম কিন্তু শুধুমাত্র চার দেওয়ালের মধ্যে নয়, চার দেওয়ালের অনেক বাইরে গিয়ে ক্লাসরুমকে আমরা পৌঁছে দিতে পেরেছি। এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট যেহেতু আমাদের ক্ষেত্র, এখানে আমাদের স্মার্ট ক্লাসরুমে যেটা আমরা করে ফেলেছি যে এখন আমরা ব্ল্যাকবোর্ড, মুডল এরকম ধরনের ডিফারেন্ট লার্নিং ম্যানেজমেন্ট টুলস ইউজ করি, যেখানে স্টুডেন্টকে অ্যাসেস করতে, ইনস্ট্যান্ট ফিডব্যাক দিতে, কারিকুলামকে স্টুডেন্টের মতন করে সঙ্গে সঙ্গে একটা স্টুডেন্ট তো আলাদা হয়,
তাদের মতন করে, তাদেরকে ম্যাপ করে, তাদের চাহিদা অনুযায়ী কারিকুলামটাকে আমরা মডিফাই করতে পারি এবং সেইভাবে ওনাদেরকে প্র্যাকটিক্যালি এগিয়ে দিতে পারি সিমুলেশনের মাধ্যমে। ক্লাসরুমে ভার্চুয়াল রিয়ালিটি এবং অগমেন্টেড রিয়ালিটি ব্যবহার করে হোটেলের ভার্চুয়াল ট্যুর, গেস্ট সিমুলেশন, এইসবের মাধ্যমে আমরা একদম হোটেলে যে অ্যাকচুয়াল ব্যবহারিক ক্ষেত্রে যেটা হয় সেটা আমরা স্টুডেন্টদের কাছে তুলে ধরতে পারি। একেবারেই। সরজিৎবাবু, এই জায়গা থেকে আপনার থেকে একবার জানার চেষ্টা করবো যে আমরা দেখছি সময় পাল্টেছে, শিক্ষা ব্যবস্থার ধরন, প্রশিক্ষণ বদলেছে, স্মার্ট ক্লাসরুম মানে সেক্ষেত্রে অডিও ভিজুয়াল সিস্টেম থাকছে, প্রজেক্টর থাকছে, ইন্টারঅ্যাক্টিভ বোর্ড থাকছে, কিন্তু কোথাও না কোথাও আমরা তো পড়ুয়াদেরকে শিক্ষা দিচ্ছি, তালিমটাও তো দরকার স্কুল শিক্ষকদের জন্য। যেমনটা লোপামুদ্রা দেবী তিনিও বলছিলেন যে এক্সিকিউশন এবং অ্যাডাপ্টেবিলিটি দুটো একসাথে রাখা দরকার, ভারসাম্যটা দরকার। এই তালিমের বিষয়টা স্কুল শিক্ষকদেরকে তাহলে তাদের জন্য কি করণীয়? কারণ ধরুন যারা টিচিং লাইনে এসেছেন তারা হয়তো অতটা অবগত নন স্মার্ট ক্লাসরুম, কিন্তু এবার তো পড়ুয়াদেরকে শেখাতে হবে, তাদের জন্য কি করণীয়? এইটা একটা প্রবলেম ছিল যখন কোভিড প্রথম শুরু হলো, তখন অনেক টিচাররা যারা এটার সাথে অ্যাডাপ্ট করতে পারেননি তারা ইনিশিয়ালি পিক আপ তাদের ছিল। বাট আমার মনে হয় যেটা ওনারা বললেন যে কোভিডের পর একটা ওভারঅল থিঙ্কিং প্রসেসের চেঞ্জ হয়েছে সবার মধ্যে। এবং আমাদের যারা টিচার, এখন স্পেসিফিক্যালি আমি যদি স্কুলের কথা বলি, ইভেন আজকে প্লে স্কুলেও আপনি দেখবেন স্মার্ট ক্লাসরুম আছে, একদম। কারণ বাচ্চাগুলোকে ছোটোবেলা থেকে অ্যাডাপ্টেড করতে হয়। দেখুন, স্মার্ট ক্লাসরুম কোনোদিন শিক্ষককে রিপ্লেস করতে পারবে না, এটা এনহ্যান্স করতে পারে পুরো লার্নিং সাইকেলটাকে। তো সেক্ষেত্রে আজকে যারা শিক্ষক আসছেন বা আজকে বিএড কলেজগুলোতে, ইভেন আমাদের অ্যাডামাসে বিএড কলেজ আছে, তাদের নর্মাল বিএডের সাথে সাথে স্মার্ট ক্লাসরুমে কীভাবে পড়াতো এফেক্টিভলি সেটাও করা হচ্ছে। তো এইটা আমার মনে হয় টিচাররা, দেখুন টিচাররা অবভিয়াসলি তারা টিচার বিকজ দে ক্যান অ্যাডপ্ট থিংস ভেরি কুইকলি, রাইট? তারা শিখতে পারে এবং তারা শেখাতে পারে। তো আমার মনে হয় টিচাররা আজকের দিনে, মোস্ট অফ দ্য টিচার আমাদের যেটুকুনি দেখা স্কুলে, তারা সবাই এটা অ্যাডাপ্টেড হয়ে গেছে। সো এটা নো লঙ্গার চ্যালেঞ্জ ফর এনি ওয়ান অফ দেম। হবে না। মলয়বাবু, এই জায়গা থেকে জানতে চাইবো আপনার থেকে, আমরা দেখছি যে এখনও এমন প্রত্যন্ত গ্রাম রয়েছে যেখানে মোবাইলের নেটওয়ার্কটাও বোধহয় ঠিকঠাক আসে না, গ্রাম বাংলার ছেলেমেয়েরা রয়েছেন। আমরা শুরুতেই বললাম যেমন বালিগঞ্জ হোক বা বাঁকুড়া হোক বা বারাসাত, বারাসাতেও আমরা দেখেছি প্রাথমিক স্কুল স্মার্ট ক্লাসরুম রয়েছে, কিন্তু প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা, তাদের জন্য আমরা কিভাবে এটাকে তাদের মাধ্যম করে তুলবো বা তাদের জন্য আমরা কি কি করতে পারি? অত্যন্ত গ্রাম বাংলা মানে বলতে যেখানে ধরুন ইন্টারনেটের সুবিধাটাও সেভাবে নেই। আজকে বাংলায় এরকম অবস্থা নেই। অত্যন্ত গ্রাম বাংলা বলতে গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরে যদি সদিচ্ছা থাকে তাহলে অন্তত স্মার্ট ক্লাস বা ইন্টারনেট এই সমস্যা কিন্তু করতে হবে। আমি বোলপুরে মেডিকেল কলেজ চালাই, আমি শুরুর থেকেই মেটাভার্স ইউজ করি, প্রতিটি ক্লাস আমার অনলাইন হয় এবং আমি ওখান থেকেই স্বপ্ন দেখি যে টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলি আইসিইউ, টেলিরেডিওলজি, এআই, এগুলো শুধু সংযোগ নয়, আমি এগুলো মাস্টার ডিগ্রিতে আনতে চাইছি, অর্থাৎ পিজিতে। অলরেডি আমরা, এটা তো আমি বললেই চলে আসবে না, মেডিকেল কাউন্সিল, স্টেট গভর্নমেন্টের ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি নিজে করে নেওয়া। 2028-এর মধ্যে বোলপুরের মাটি থেকেই টেলি সিস্টেমকে কাজে লাগিয়ে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় ট্রিটমেন্ট আমরা করতে পারবো। এলন মার্কসের ভাবনাটাও আমি বোলপুর থেকে ভাবি, আন্তর্জাতিক মঞ্চেও ওই জন্য সম্মানিত করেন। তাই গ্রাম বাংলা বলে কিছু নাই। সেই একটা গল্প বলি আপনাকে, যদিও অপ্রাসঙ্গিক। ট্রেনে একজন থুতু ফেলছিল, আমি বললাম এই থুতু ফেলছি কেন? বলে কিয়া করেগা বাবু, গরিব আদমি। কেউ যদি সেই মানসিকতা নেই তার পক্ষে অসুবিধা। আমি গ্রামে বাস করি, আমি আপনাকে বলছি 2028-এর মধ্যে আমি বোলপুর থেকে ওয়ার্ল্ড বেসিস ট্রিটমেন্টের সুযোগ করব এবং ওখান থেকে বসেই ওয়ার্ল্ডের যে কোনো ইউনিভার্সিটি বা নিজের ইউনিভার্সিটি দিয়ে টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলি আইসিইউ এবং এআই মাস্টার ডিগ্রি, শুধু ডাক্তারি নয়, নার্স এবং প্যারামেডিক্যাল আনবো। এটা আমার দৃঢ়তা, এটা পারবো। তাই গ্রাম বাংলায় আমরা ওখানেই প্রতিদিন দেখবেন আপনারা গুগল মিটে, যেটা আমি ফেসবুক লাইভও করি, আমার ওখানের মেয়েরা
প্রতিদিন গুগল মিটে অংশগ্রহণ করে। হুম, তারা ইংরাজি বলছে এবং ন্যাশনাল মঞ্চে তারা যাবে 14 তারিখ, তারা বক্তব্য দেবে। কারণ আজকের দিনে একটা ছিল গ্রাম বাংলা বলে কিচ্ছু লাগে না, মানসিকতা লাগে। ওই জায়গা থেকে সে যদি মনে করে আমি সবটা শিখব, একদম। সবটা শিখতে পারবো, হুম, প্রযুক্তিটা লাগবে, মানসিকতা লাগবে, একটু টিচার লাগবে। হুম। তাহলে আজকের গ্রাম বাংলার এডুকেশন অবস্থা খারাপ, এইটা ভাবা মানে ওই ট্রেনের থুতুটা ফেলা। এবং হ্যাঁ। সেই উদ্যোগ নেওয়া হবে এবং আপনার বিশ্বাস করে সাধুবাদ জানাই। লোপামুদ্রা দে, এই জায়গা থেকে একবার প্রশ্নটা সামনে আসছে। উনি যেমন বললেন যে 2028-এর মধ্যে উনি একটা পরিসংখ্যান দেওয়ার চেষ্টা করলেন। পুঁথিগত শিক্ষা থেকে বলুন পেশাদারি শিক্ষা, নিজের রাজ্যে থেকে সুলভে তা অ্যাভেল করা বা সুলভে তা পড়াশোনা করার, তা তো কোনো মানে সুবিধা এটা বলার কোনো অবকাশ থাকে না। সেই জায়গায় ক্লাসরুম তো স্মার্ট হচ্ছে, কিন্তু এর খরচটা পকেট সাধ্য তো মানে অভিভাবকদের জন্য। হ্যাঁ, নিশ্চয়ই। তার কারণ হচ্ছে যে এখন আপনারাও হয়তো জানবেন যে রাজ্য সরকারের তরফ থেকেও বিভিন্ন রকমের স্কলারশিপ অফার হুম, করা হুম, হয় হুম। এবং আমাদের মতো বেসরকারি কলেজ অর্থাৎ গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমরাও আমাদের স্টুডেন্টদের সেই সাহায্যটা দিয়ে থাকি যাতে তারা সেই সরকারি স্কলারশিপগুলো অ্যাভেল করতে পারে। ইভেন স্টুডেন্ট ক্রেডিট কার্ডে যদি স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে চায়, সেই সুযোগ সুবিধাগুলোও স্টুডেন্টদের থাকে যাতে বেসরকারি কলেজের এই হাই এন্ড টেকনোলজি বলুন, ভালো পড়াশোনার সুযোগ বলুন, সেইগুলো অ্যাভেল করতে চাইলে তারা কিন্তু মানে এটা ভাবার কোনো কারণ নেই যে পয়সার সাধ্যের মানে বাইরে, মানে আমাদের অর্থনৈতিক সাধ্যের বাইরে সেটা ভাবার কোনো কারণ নেই। এরকম অনেক সুযোগ আছে, স্কলারশিপ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এডুকেশন লোন, এগুলোর মাধ্যমে যে কোনো বাংলার যে কোনো স্টুডেন্টই এই সুযোগ সুবিধাগুলো সুযোগটা পড়াশোনার দিক থেকে সেগুলো অ্যাভেল করতে পারে। একদম। মৈত্রী দেবী, আমরা তো স্মার্ট ক্লাসরুম নিয়ে কথা বলছি। স্মার্ট ক্লাসরুমের আড়ালে কোথাও না কোথাও চক, ডাস্টার, পেন, পেন্সিল হারিয়ে যাবে না তো? আপনার কি মনে হয়? স্মার্ট ক্লাসরুম অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় টেকনোলজির মাধ্যমে এডুকেশনটাকে আরও বেশি ভেতরে পৌঁছে দেওয়া, আরও দূরে পৌঁছে দেওয়া। আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট থিংস অ্যাবাউট স্মার্ট ক্লাসরুম অ্যান্ড টেকনোলজি ইজ যে আমরা ডিস্টেন্সে পৌঁছে গেছি সেম লেভেল অফ এডুকেশনটা, যেটা ধরুন আজকে একটা গ্রামের ছেলেকে আসতে হতো শহরে সেই ধরনের শিক্ষা পেতে, সে কিন্তু আজকে গ্রামে বসে, যেটা উনি একটু আগেও বলছিলেন, থ্রু টেকনোলজি আজকে কিন্তু সেই সেম এডুকেশনটা সে অ্যাভেলেবল করতে পারে নিজের বাড়িতে বসে। এবং এই টেকনোলজির মাধ্যমে আজকে আরও নতুন অ্যাপ্লিকেশনস, এআই যেটার কথা আমরা সবাই বলি, এখন হসপিটালিটিতে পর্যন্ত আমরা জানি আমাদের যে স্টুডেন্টরা বেরোবে তারা এমন ইন্ডাস্ট্রিতে কাজ করবে যেটা এআই দ্বারা চালিত হবে। সুতরাং এখনই আমরা কারিকুলামে সেগুলো ইনকর্পোরেট করে দিচ্ছি যাতে স্টুডেন্টরা যখন বেরোবো দে আর এআই রেডি। তো সেইভাবে মানে আমরা তারা নিজেকে একেবারে flexible মার্কেট করতে ফ্রেন্ডলি হবে। হয়ে যাবে, মানে কোথাও কোনো বাধা থাকবে না। একদম না, দিস হ্যাজ রিডিউস দ্য ব্যারিয়ার অফ এডুকেশন। একদম। এবং এই জায়গা থেকে সুরজিৎ বাবু আমরা দেখছি পরিসংখ্যান বলছে এই মুহূর্তে ভারতে 320 মিলিয়ন ই লার্নার রয়েছে। কোথাও না কোথাও শিক্ষার মাধ্যমটা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য উপকরণের কি কোনো অভাব রয়েছে? যদি হয়ে থাকে তাহলে আপনাদের কি কি করণীয়? অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হোক বা বেসরকারি, তাদের ভূমিকা কি হওয়া উচিত? আজকের দিনে দাঁড়িয়ে 2025-এ আমার মনে হয় ভারতবর্ষে ইনফ্রাস্ট্রাকচারের কোনো ইস্যু আছে, যেটা উনি বলছিলেন যে বেসিক্যালি মানে পুরো গ্লোবটাকে একটা ভিলেজ হিসেবে ট্রিট করা দরকার। আজ থেকে 20 বছর আগে আমরা যখন পড়াশোনা করতাম তখন হয়তো এরকম ছিল যারা শহরের ছেলেগুলো অনেক বেশি জানতো, একটা গ্রামের ছেলেগুলো বেশি জানতো না, বিকজ তাদের কাছে সোর্সটা অ্যাভেলেবেল ছিল না। কিন্তু আজকে দাঁড়িয়ে এভরিথিং ইজ অ্যাভেলেবেল। আমার মনে হয় না ইনফ্রাস্ট্রাকচার উইল বি এনি ব্যারিয়ার টু টেক ইট ফরওয়ার্ড। এবং এক্সপেন্সটাও অনেক কমে এসছে। আগে যখন ইন্টারনেট শুরু হয়েছিল তার জন্য যা সাবস্ক্রিপশন দিতে হতো, এখন ইন্টারনেটের কোনো সাবস্ক্রিপশন মানে ইজ পিনাটস। তো সেক্ষেত্রে হ্যাঁ, আপনি যদি বলেন যে একদম গ্রামে একদম ভিতরে কি পাওয়া যাচ্ছে, হয়তো কিছু কিছু ব্যারিয়ার আছে, বাট আমার মনে হয় ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার এবং ইনফ্রাস্ট্রাকচার কস্ট উইল নট বি এ ব্যারিয়ার টু টেক দিস ফরওয়ার্ড। সো এটা ঠিকই আছে এবং আমরা আরও দ্রুত উন্নতি করব এবং
যে মলয়বাবু যেটি বলছিলেন আমি জানি, আমি ওনার মেডিকেল কলেজ দেখেছি, আপনারা হয়তো দেখে সুবিধা হবেন। ওনার মেডিকেল কলেজ প্রবলি ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য স্টেট। সো আজকে এটা আগে ভাবা যেত না, তো এভরিথিং ইজ অ্যাভেলেবেল এবং আই থিঙ্ক ইট ইজ ভেরি স্মুথ নাও ইট ইজ। একদম। এই প্যানেলটা একেবারে শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি মলয়বাবু, আমার একদম শেষ প্রশ্ন। পেশাদারি অনুশীলন হোক বা পুঁথিগত শিক্ষা হোক, আমরা চাইবো যে ভরসা থাকুক বাংলার এই স্মার্ট ক্লাসরুমে আমাদের রাজ্যের প্রত্যেকটা শিক্ষার্থী। পড়ুয়াদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দেখুন, যদিও প্রশ্নটা ওনাকে করেছিলেন, আমি উত্তরটা আমি একটু দিই। কস্ট কমাতে হলে স্মার্ট ক্লাস এবং এআই বা ভার্চুয়াল রিয়েলিটি আনতে হবে। কস্ট কম, প্রথম স্ট্রাকচারাল কস্ট একটু বেশি হয়ে যাবে, এরপরে সিডি বলুন বা যে ধরনের জিনিসগুলোকে বলুন থেকে যাবে। একটা মাস্টারমশাই পড়ালো, তুমি সেই টাইমে না পাঠালে ক্লাসটা অফ যাবে। স্মার্ট ক্লাসটা তো কোনো বিষয়ই নাই, সবটা স্টকে থাকবে আপনাদের যেমন রয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে আমি যে কোনো সময় খুব কম কস্টে, অনেক রিটায়ার লোক আছে তেনার কাছ থেকে ক্লাস করিয়ে নিতে পারবো, যেটা তো ফিজিক্যালি আমি বোলপুর থেকে পারবো কি, কিন্তু লন্ডনের একটা টিচারকে দিয়ে আমি পড়িয়ে নিতে পারবো, আমেরিকার একটা টিচারকে দিয়ে আমি পড়িয়ে নিতে পারবো, তিনি বাড়িতে বসে করে দেবেন। শুধু নট অনলি আমার এখানে করবে, ওয়ার্ল্ডের আমার মতো হয়তো 1000 সংস্থাকে একবার পড়িয়ে সবাইকে দিয়ে দেবে। তাহলে কস্ট তো খুব লো হয়ে যাবে, মানে কস্টের জায়গাটা এত লো হবে সেটা ভাবার। তারপরে যাতায়াতের কোনো কস্ট নেই, ছেলে পড়তে যাবে, খাওয়া থাকা কোনো বিষয় নেই, কোনো শুধু একটা জায়গায় গ্রাম হলো স্ট্রাকচারটা গঠন করা, এই বিষয়টা লাগবে। আর টেকনিক্যাল কিছু লোক লাগবে যে সব নেটওয়ার্কটাকে জুড়তে পারে, ওই তালিমটা দেওয়ার জন্য। হ্যাঁ, এর জন্য হায়ার এডুকেটেড লোক লাগবে না, ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় সে থেকে পড়িয়ে দেবে। এটা তো একদম ইজি প্রসেস হয়ে গেল। এটা গ্রাম বাংলার জন্য বেশি প্রযোজ্য, টাউনে তাও টিচার পাবে, কিন্তু একটা গ্রামে পাবে কোথায়? তার জন্য স্মার্ট ক্লাস সবচেয়ে দরকার গ্রাম। এবং প্রথম একটু কস্ট বাড়বে, তাছাড়া আগে যা কস্ট ছিল বেসরকারি কলেজের ক্ষেত্রেও বলছি অনেক কম কস্টে পড়ানো যাবে, কারণ ওটা তো কোনো একটা কলেজ করছিল, তার সঙ্গে যদি মানে শেয়ারিং করে নেয় তাতেও অসুবিধা হচ্ছে, তারও কোনো অসুবিধা নেই দিতে, বিনা পয়সাতেও দিয়ে দিতে পারেন তুমি যদি, কারণ তেনার তো আর নতুন করে কিছু পড়াতে করতেছে না। তাই জন্য কস্ট কমানোর জন্য এটার দরকার আছে। সাধুবাদ জানাই স্টেট গভর্নমেন্টকে, আপনি যেটা বলছিলেন ই-ফাইল টেকনোলজি, গভর্নমেন্ট যথেষ্টভাবে ভাবছে। আর ধিক্কার জানাই আমাদের মানসিকতা, ওই বললাম একদম কোথাও না কোথাও সেই মানসিকতা আমাদেরকে, মানে আমি নিজে কম্পিউটারটা জানি না, অতএব কম্পিউটার শিখলে কি আর হয়, পুঁথিতে রাখবে। দেখবেন একটা 30 বছর আগে একটা কথা উঠতো যে বাবা কম্পিউটার রাখবি সব উড়ে যাবে, মানে আমি জানি না, আমার অজ্ঞতাটা ঢাকার জন্য কিছু জন এই ধরনের কথা বলে দয়া করে প্রগতিটাকে, অভিভাবকদেরকে সেই মানসিকতা কাটিয়ে উঠতে হবে এবং এটা আমাদের মাথায় গেঁথে নিতে হবে যে অ্যান ইনভেস্টমেন্ট ইন নলেজ পেজ দ্য বেস্ট ইন্টারেস্ট। আমি এই টাইম আপনাকে এখানেই শেষ করছি।